প্রতিশোধের আগুনকে জল দিয়ে দমিয়ে রাখা যায় না, তবে আমরা প্রাণপণ চেষ্টা করব বাঁচানো। তারপর দেখা যাক কি হয়। খবরের কাগজটি অর্ণব নিজের কাছেই রেখে দেয়। আমাকে বা অফিসারকে ইন্দ্রজিতের সামনে দেখায় না। আমরাও নিজে যেচে দেখতে চাই না। তার কারণ আমরা জানি অর্ণব যদি কিছু লুকিয়ে রাখার চেষ্টা করে তা কেসের মঙ্গলের জন্যই। আমাদেরকে জানানো প্রয়োজন হলে সে ঠিকই আমাদের জানাবে, তাই আর আমরা আগ্রহ দেখাই না। আপনি দয়া করে বলুন কি পেয়েছেন। সেটা সময় এলেই জানতে পারবেন। আজ আমরা চলি। আর হ্যাঁ, সাহায্য করার জন্য ধন্যবাদ। এই বলে অর্ণব বেরিয়ে যাওয়ার সময় একবার থমকে দাঁড়িয়ে লাইব্রেরি রুমে থাকা টেবিলে একটি ডায়েরি দেখে জিজ্ঞাসা করেন, আচ্ছা ইন্দ্রজিৎ, তোমার বাবার কি ডায়েরি লেখার শখ ছিল? না, যতদূর জানি তেমন তো কোনো শখ বাবার ছিল না। ও আচ্ছা, ঠিক আছে, আমরা চলি। বিপ্লব সর্দারের বাড়ি থেকে বেরিয়ে আমি আর অফিসার কিছু কথাবার্তা বলছিলাম। সেই কথোপকথনে যদিও অর্ণবের তেমন কোনো মনোযোগ ছিল না। তারপর হঠাৎ অর্ণব বলল, এই সুভাষ, তুমি একটা কাজ করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, বলো কি কাজ। কাল সকালে তুমি একবার নীলকমল বাবুর বাড়িতে গিয়ে ডায়েরিগুলো দেখতে পারবে। তার মধ্যে কোনো 1995 সালের ডায়েরি পাওয়া যায় কিনা? সে পারবো, কিন্তু হঠাৎ ডায়েরি কেন? আহা, ভুলে গেলে সুভাষ, ওনার মেয়ে জুলি বলেছিলেন তো যে নীলকমল বাবুর ডায়েরি লেখার অভ্যেস আছে। হ্যাঁ একদম ঠিক ধরেছেন অফিসার। যার ডায়েরি লেখার অভ্যেস থাকবে সে প্রতিদিন না হলেও তার জীবনে ঘটে যাওয়া বিশেষ ঘটনা লিখবেই। তার সেখান থেকেই কিছু ক্লু আমরা পেতে পারি। পরের দিন সকাল প্রায় 10:30। তখন অর্ণব বেরিয়ে যায় একটি নিউজ চ্যানেলের অফিসে। সেখানে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। ওনারা 1995 সালের ঠিক মে মাসের অর্থাৎ 10ই মে মুম্বাই স্টেশনে ঘটে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনার ভিডিও ফুটেজ দেখতে চান। যদিও ট্রেন দুর্ঘটনাটি ঘটে মুম্বাই স্টেশনে, তবে কলকাতার সাংবাদিকরা সেই স্পটে এসেছিল এবং টেলিভিশনে টেলিকাস্ট করা হয়েছিল, তাই কলকাতার সাংবাদিকদের কাছে ভিডিও ফুটেজ থাকা স্বাভাবিক ব্যাপার। এই নির্দিষ্ট দিনের ফুটেজ দেখতে চাওয়ার কারণ হলো প্রত্যেকটি টিকিটে এই নির্দিষ্ট দিন উল্লেখিত রয়েছে। তাই এটি সবথেকে বড় ক্লু হিসেবে অর্ণব ব্যবহার করে, যেটি পার করতে বেশ কিছুক্ষণ সময় লাগলে অবশেষে তা পাওয়া যায়। এছাড়াও তারা কলকাতা রেল স্টেশনেও পৌঁছে যান। সেখানে গিয়ে 1995 সালের 10ই মের কলকাতা মুম্বাইগামী সেই ট্রেনের একটি নির্দিষ্ট কামরায় ঘটা দুর্ঘটনার দরুন সেই কামরায় থাকা প্রত্যেকটি মানুষের নামের তালিকা বের করে। ফুটেজটি এবং নামের তালিকাটি ক্লু হিসেবে অর্ণব নিজে কালেক্ট করে নিয়ে আসেন এবং তার কাছেই রেখে দেন। তারপর বাড়িতে এসে আমাকে জানান তিনি। ইতিমধ্যে আমিও নীলকমল বাবুর বাড়ি থেকে ওনার মেয়ের সাহায্যে 1995 সালের মে মাসের ডায়েরিটি সংগ্রহ করে নিয়ে আসি। অনুবাবু, আপনি নিশ্চিত যে এই ঘটনার সাথে এই খুনগুলোর যোগসূত্র রয়েছে? দেখুন, আমি 100% নিশ্চিত না হতে পারলেও 50% তো নিশ্চিত। ঠিক আছে, আপনি এই ভিডিওটা থেকে প্রত্যেকটা মানুষের মুখ দেখলে বুঝতে পারবেন এখানে আমাদের চেনা পরিচিত কিছু মানুষ রয়েছে। তবে যে মানুষটি অপরিচিত তাকেই খুঁজে বার করতে হবে। আপনি এক কাজ করুন, এই অপরিচিত একটি লোকের স্কেচ করাবার ব্যবস্থা করুন। তারপর দেখা যাক জল কত দূর গড়ায়। আপনি যখন বলছেন তবে তাই হোক। অফিসার স্কেচ করবার লোক ডেকে একটি লোকের স্কেচ করান, আর তারপর একটি চেহারা প্রকাশ পায়। যত সম্ভব সেই চেহারার সাথে আমাদের কারোর কোনো পরিচয় ছিল না। অরুণবাবু, এই হলো ফাইনাল স্কেচ। হ্যাঁ অফিসার, দিন। অর্ণব স্কেচটা মন দিয়ে দেখে এবং অফিসারকে বলে, অফিসার আপনি ফোর্স লাগিয়ে খোঁজ করুন, এই রকম দেখতে কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এত বড় পৃথিবীতে এই একটা মানুষকে খুঁজতে আমরা কোথায় ফোর্স পাঠাবো? না মানে নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে জানলে তবু সুবিধা হতো, নয়তো আমাদের পক্ষে অনেকটা কঠিন হয়ে যাবে খুঁজে বার করতে।
বুঝতে পারছি অফিসার, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি। আমি একদম ভুলে গেছিলাম একটা কথা আপনাকে জানাতে। কি কথা? এই নিন, এটা দেখুন। অর্ণব তারপর নিজের ব্যাগ থেকে একটা কাগজ বার করে অফিসারের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা সেদিন ট্রেনের নির্দিষ্ট কামরায় ঘটে যাওয়া দুর্ঘটনার সময় থাকা যাত্রীদের নামের তালিকা। ট্রেনটি মুম্বাই থেকে কলকাতাগামী হওয়ার জন্য টিকিট বুকিং করার নিয়ম অনুযায়ী যাত্রীর নাম সহ বিভিন্ন তথ্য দেওয়া থাকে। এখানে দেখুন যাত্রীদের ঠিকানা, ভোটার নাম্বার ও ফোন নাম্বার আছে। এখান থেকেই প্রত্যেক যাত্রীর এলাকা খুঁজে পাওয়া সম্ভব হবে। তালিকা দেখেই নির্বাচন করা যাচ্ছে সেই ট্রেনের কামরায় মোট 7 জন যাত্রী ছিল, যার মধ্যে একজন যাত্রী বোধহয় তার পরিবারের সাথে ছিল। তার কারণ একটি টিকিটে 3 জনের নাম উল্লেখিত রয়েছে। তবে সেই 3 জনের খোঁজ এক ঠিকানায় পাওয়া যাবে, আর রইল বাকি 4 জন। অফিসার তৎক্ষণাৎ ফোর্স পাঠিয়ে দিল ঠিকানাগুলোতে তলব করতে। অন্যদিকে অর্ণবের হাতে আমি ডায়েরিটা তুলে দিলাম। একদম ভুলে গিয়েছিলাম আমি সুভাষ, তুমি মনে করিয়ে ভালো কাজ করলে। জানি তো, এত কাজের মধ্যে ভুলে যাওয়াই স্বাভাবিক। ঠিক আছে, টেবিলে রেখে দাও, আমি ফ্রেশ হয়ে এসে দেখব। অর্ণবের কথা মতো ডায়েরিটা টেবিলে রেখে দিলাম। তারপর অর্ণব নিজের সময় মতো ডায়েরিটা দেখল। আমি তখন একটু বিছানায় হেলান দিয়ে শুয়েছিলাম। অর্ণব হঠাৎ আমায় বলল, আচ্ছা সুভাষ, একটা কবিতার লাইনের মানে আমাকে বলে দিতে পারবে? কবিতা? তার আবার মানে? আচ্ছা বলো দেখি, যদি জানি কবিতা তবেই তো জানি মানে। সত্যি তুমি পারো বটে। শোনো, কবিতাটা হলো অনেকটা এমন: যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। বাবা, নীলকমল বাবু ডায়েরিতে কবিতা লিখেছেন। কবিতার মানেটা কিন্তু একটা অন্য জায়গায় দাঁড়াচ্ছে। আহা, আমি তো সেই মানেটাই জিজ্ঞেস করছি তোমায়। আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো এই কবিতার মানে থেকে? আচ্ছা, এই কবিতায় সোনার কথা উল্লেখ রয়েছে, আর খুন হওয়া 2টো ছুরিতেই কিন্তু সোনার বাড়ির গুঁড়ো লেগে আছে। অদ্ভুতভাবে এই 2টো জিনিসই একটা কমন কথায় উল্লেখিত, সেটা হলো সোনা। কি তাই তো? এছাড়াও মনে আছে তোমার, নীলকমল বাবু মারা যাওয়ার ঠিক পরই খবর পাওয়া যায় যে ব্যাংকে উনি চাকরি করতেন, সেই ব্যাংক থেকেই বেশ কিছু সোনার বার নিখোঁজ। হ্যাঁ, একদম ঠিক। প্রত্যেকটা ঘটনার মধ্যে সোনা জিনিসটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আর সব থেকে বড় কথা, এই কবিতাটি ডায়েরির ঠিক মে মাসের 10 তারিখের পাতাতেই লেখা আছে। আচ্ছা সুভাষ, নীলকমল বাবু আর বিপ্লব বাবু আরো 2টো বন্ধু ছিল না? কিন্তু অদ্ভুতভাবে সেই 2টো বন্ধুর দেখা তো পাওয়া গেল না। হ্যাঁ, ঠিকই বলেছ অর্ণব। 2টো বন্ধুর এরকম মর্মান্তিকভাবে খুন হলো, অথচ তারা একবারও স্পটে আসা তো দূর, তাদের পরিবারের সাথে এমনকি দেখা পর্যন্ত করেনি। কিন্তু কেন? কিন্তু কেন? আচ্ছা সুভাষ, তুমি যদি নীলকমল আর বিপ্লব বাবুর বন্ধু হতে, তাহলে তুমি কি পরিবারের সামনে আসা বা তদন্তের কাজে সাহায্য করার জন্য নিজে থেকে এগিয়ে আসতে না, নাকি পুরোপুরিভাবে আড়ালে থাকতে, যেমন ভাবে বিশ্বজিৎ আর দেবনারায়ণ বাবু রয়েছে? না, কখনোই না। আমি সবসময় পাশে থাকতাম, সব রকম ভাবে সাহায্য করতাম খুনের তদন্তের জন্য। আচ্ছা সুভাষ, চলো তো একবার বিশ্বজিৎ বাবুর বাড়িতে যাওয়া যায়। ওনারা কেন সামনে আসছেন না সেটা জানাটা খুব দরকার। ঠিক আছে, চলো তবে। এই বলে আমরা ঠিকানাটা দেখে বিশ্বজিৎ চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তখন প্রায় সন্ধ্যে 7টা। বরাবরের মতো অর্ণব গাড়ি চালাচ্ছে, আর তার ঠিক পাশের সিটে আমি বসে রয়েছি। কিছু একটা ভাবতে ভাবতে আমি অর্ণবকে বলি, আচ্ছা অর্ণব, এখন কি বিশ্বজিৎ চৌধুরীর বাড়ি গিয়ে কোনো লাভ আছে? মানে আমরা যতটুকু জেনেছি সন্ধ্যার সময়টা বিশ্বজিৎ বাবু বেশিরভাগ সময় ক্লাবে থাকে। এখন গেলে কি তার দেখা পাওয়া যাবে? কি মনে হয়? আমি যদি খুব ভুল না হই তবে দেখা পাওয়া যাবে বিশ্বজিৎ বাবু। আমার মন বলছে পরপর 2টো খুন হওয়ার পর বিশ্বজিৎ বাবু ক্লাবের চৌখাটে পা দেন এই কদিনের মধ্যে। কথা বলতে বলতেই আমরা পৌঁছে যাই বিশ্বজিৎ বাবুর বাড়ি। তখন প্রায় ঘড়িতে 7টা 20।
বাড়ির দেওয়ালে থাকা নেম প্লেট দেখে জানতে পারি এই বাড়িতে 3 জন সদস্য থাকেন, যথা বিশ্বজিৎ চৌধুরী, ওনার স্ত্রী রমা চৌধুরী এবং ওনার পুত্র আবির চৌধুরী। অবশ্য পরে জানতে পারি ওনার বাড়িতে ওনারা 3 জন ছাড়াও একজন চাকর থাকেন। সে যাই হোক, আমরা দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই কিছুক্ষণের মধ্যেই বিশ্বজিৎ বাবুর স্ত্রী রমা দেবী দরজাটা খুললেন। আপনারা কারা? ঠিক চিনতে পারলাম না তো। আমি ডিটেকটিভ অর্ণব রায়, গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে এসেছি। বিশ্বজিৎ চৌধুরী বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, কিন্তু আপনারা ওনাকে কেন খুঁজছেন সেটা বুঝতে পারছি না। বুঝবেন, সব বুঝবেন। আমি ওনার সাথে কথা বললে সবটা আপনি বুঝতে পারবেন। দয়া করে যদি একটু ওনাকে ডেকে দেন তাহলে ভালো হয়। ঠিক আছে, আপনারা ভেতরে এসে বসুন, উনি ওপরে আছেন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আমরা যথারীতি ভেতরে ঢুকে পর পর সাজানো চেয়ারে বসলাম, আর রমা দেবী ওপরে গেলেন ওনার স্বামী বিশ্বজিৎ চৌধুরীকে ডাকতে। তার কিছুক্ষণ পরে বিশ্বজিৎ চৌধুরী ও রমা দেবী একসাথে ওপর থেকে নিচে নামলেন। অর্ণব উঠে দাঁড়িয়ে বলল, নমস্কার, আশা করি আমার পরিচয় আপনি ইতিমধ্যেই জেনে গেছেন। হ্যাঁ, তা জেনেছি, কিন্তু আপনি আমার বাড়িতে কি কারণে এসেছি আপনি সেটা একদমই কি জানেন না, নাকি না জানার ভান করছেন? আপনি এসব কি যা তা বলছেন বলুন তো? আপনার কাছের 2 বন্ধু খুন হয়েছে, আপনি সেটা আশা করি জানেন। তা জানার পরও আপনি একবারও তাদের পরিবারের কাছে গিয়ে দাঁড়ালেন না কেন? দেখুন, খুন কে কেন করেছে আমি জানি না, আর আমি এসব ব্যাপারে নিজেকে জড়াতেও চাই না। আর তাছাড়া আমার সময় হয়ে ওঠেনি। আমি যতদূর জানি আপনি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, অবসরপ্রাপ্ত, রিটায়ার্ড, তাই তো? পুলিশ হয়ে নিজেকে দায়িত্ব থেকে আপনি এভাবে বঞ্চিত করতে পারেন কি? আমি এখন অবসরপ্রাপ্ত, তাই আমার উপর এই কেসের কোনো দায়িত্বই পড়েনি। বিষয়টা থানা গোয়েন্দা অবধি যখন পৌঁছেছে তখন আশা করি এর বিচার ঠিকই হবে। সেসবই বুঝলাম। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলুন, উত্তর জানা থাকলে নিশ্চয়ই বলবো। ইতিমধ্যেই বৃদ্ধ এক ভদ্রলোক রান্নাঘর থেকে হাতে চায়ের কাপ সহ বেরিয়ে এলো। বাবু, এই নিন আপনার কষো কষো গরম আদা দেওয়া চা এনেছি। লোকটির কথা ও পোশাক দেখে বুঝলাম এই বাড়ির চাকর হবে হয়তো। হ্যাঁ, দাও। এই বলে বিশ্বজিৎ বাঁ হাতে প্লেটটা ধরে ডান হাত দিয়ে চায়ের কাপটি ধরতে গেলে আমার চোখে পড়ে ওনার ডান হাতের অনামিকা আঙুলে থাকা এক চকচকে মাঝারি আকারের চোখে তাক লাগানো সোনার আংটির দিকে। আমি অর্ণবের পাশেই দাঁড়িয়ে থাকায় অর্ণবের হাতের জামায় টান দিতে অর্ণব আমার দিকে তাকালে আমি ইশারায় দেখাই বিশ্বজিৎ বাবুর হাতে থাকা ওই আংটিটা। চায়ের কাপে চুমুক দিতে দিতে বিশ্বজিৎ বাবু বললেন, হ্যাঁ, কি বলবেন বলছিলেন? বাহ, আপনার হাতের এই আংটিটা দেখতে তো বেশ সুন্দর। তা এটা তৈরি করাতে কত টাকা খরচা পড়েছিল? এটা আমি তৈরি করাইনি, দোকান থেকেই সরাসরি নিয়েছিলাম। তা হবে বেশ 4 কি 5 বছর আগে, তাই সঠিক দামটা মনে নেই। ও, 5 বছর আগে, মানে 1995 সাল। আচ্ছা সুভাষ, তখন 10 ট্রয় আউন্স স্বর্ণবারের দাম কত ছিল হবে? মানে 1 ট্রয় আউন্স 80,700 টাকা ছিল। তাহলে 10 ট্রয় আউন্স 8,07,010 টাকা হবে। আপনি তো দেখছি সোনার ব্যাপারে বেশ ভালোই খবর রাখেন, নয়তো এক চান্সে বলা অসম্ভব ব্যাপার। কি বলো সুভাষ? হ্যাঁ, তাই তো দেখছি। আসলে উনি সোনার গয়না পরতে খুব ভালোবাসেন, আর তেমন কিনতেও। তাই সোনার ব্যাপারে সমস্ত খবরাখবরই ওনার কাছে প্রায় থাকে বললেই চলে। হ্যাঁ, বলতে পারেন সোনা আমার নেশা। আচ্ছা, সে যাই হোক, আসল কথা এবার আসা যাক। আপনি নীলকমল ও বিপ্লব বাবুর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন? ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা মানে আপনি ঠিক কি বলতে চাইছেন? মানে আপনার কি কাউকে সন্দেহ হয় কেউ এমন একজন যার সাথে আপনার বন্ধুর বহুদিনের শত্রুতা ছিল, যার দরুন প্রতিশোধ নেওয়ার জন্যই উনি এই খুনগুলো করে? না, আমি তেমন কাউকে চিনি না। তার থেকেও বড় কথা, ওদের এমন কোনো শত্রু আছে বলে অন্তত আমি মনে করি না। তার কারণ ওরা মানুষ হিসেবে অত্যন্ত ভালো।
আচ্ছা, তবে আজ চলি। হ্যাঁ, দরকার হলে আবার আসুন। আর হ্যাঁ, আপনি পারলে এখন বাড়িতেই থাকুন, বাইরে খুব একটা বেরোবেন না। বেরোলেও কাউকে সঙ্গে নিয়ে বেরোবেন। বেরোবো না? কিন্তু কেন? আমি কারণ বলতে পারবো না, তবে আপনার ভালোর জন্যই বলছি। এবার আপনি ভেবে দেখুন কি করবেন, বাইরে বেরোবেন নাকি নিজের প্রাণ রক্ষার্থে বাড়িতেই থাকবেন। এবার বিশ্বজিৎ বাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। বোঝা যাচ্ছে বেশ চাপেই পড়েছেন উনি। কাঁপা কাঁপা গলায় বললেন, আচ্ছা, তবে তাই হোক, আপনার কথাই আমি শুনবো। আমি বাড়িতেই থাকবো। বেশ, আমরা চলি, দরকার পড়লে আবার আসবো। আমরা তারপর বাড়ি ফিরে আসি। আমি কিছুটা কৌতূহল বশতই অর্ণবকে জিজ্ঞাসা করি, আচ্ছা অর্ণব, একটা মানুষের যতই সোনার নেশা থাকুক না কেন, তা বলে 5 বছর আগে সোনার ট্রয় আউন্স কত সেটা পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে মনে থাকতে পারে? বুঝবে, সবই বুঝবে। শুধু সময়ের অপেক্ষা করো, দেখবে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পরদিন বেলায় অফিসার এলেন বাড়িতে। তখন আমি আর অর্ণব এই কেস নিয়েই কথা বলছিলাম। আসছি অর্ণববাবু। আরে হ্যাঁ, আসুন। আমার ঘরে আসার জন্য পারমিশন নিতে লাগে বুঝি? যদিও না, কিন্তু বসুন। আমি আপনাকে আর কিছুক্ষণের মধ্যেই ফোন করতে যাচ্ছিলাম। ভালোই হলো তার আগে আপনি এসে গেছেন। না এসে আর উপায় কি বলুন? প্রায় 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু এখনো অব্দি কোনো কিনারা করা গেল না। একেবারেই যে কিনারা করতে পারিনি সেটা বলা ভুল হবে। মানে? সুভাষ, তুমি ডায়েরিটা খুলে ওই কবিতাটা অফিসারকে দেখাও তো একবার। আমি অর্ণবের কথা মতো ডায়েরিটা খুলে কবিতার লাইনটা অফিসারকে দেখালাম। অফিসার লাইনটা খুব মন দিয়ে পড়লেন, তারপর বললেন, অর্ণববাবুর কবিতার লাইনের সাথে এই খুনের সম্পর্কটা কি? যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। এর মানেটা অনেকটা এমন দাঁড়ায়, তুমি যেখানে খুশি যাও, যাকে খুশি দাও, কিন্তু তুমি কুলেতে এসে সোনা নিয়ে যাও। এছাড়াও বিশ্বজিৎ চৌধুরী কোনো কিছু মনে না করেই এক চান্সে বলে দেন, আজ থেকে 5 বছর আগে সোনার বার 1 ট্রয় আউন্স বাজার দর 80,700 টাকা ছিল। তাহলে 10 ট্রয় আউন্স 8,07,010 টাকা হবে। একটা মানুষ যার যতই সোনার নেশা থাকুক না কেন, কেউ এইভাবে সঠিক দাম এক চান্সে বলে দিতে পারে না, যদি না সে সেই দামের সাথে জড়িত থাকে। এছাড়াও 2টো খুনের ছুরিতে সোনার বারের গুঁড়ো পাওয়া গেছে। আর সব থেকে বড় কথা, ডায়েরিতে এই কবিতাটির লাইনটি ঠিক টিকিটে থাকা 10ই মে তারিখ অনুযায়ী ডায়েরির পাতায় 10ই মে তারিখেই লেখা রয়েছে। তার মানে অর্ণব, এই সমস্ত কিছু যোগ করলে ফল দাঁড়াচ্ছে যে সোনার বার নিয়ে পুরোপুরি ঘটনাটা, যার মধ্যে এরা 3 জন জড়িত ছিল। 4 জন জড়িত ছিল সেটা তো না হয় বুঝলাম, কিন্তু খুনি তো এরা 4 জন নয়। তাহলে খুনি কে? আপনি ফোর্স পাঠিয়ে খোঁজ নিয়েছেন? টিকিটে থাকা 7 জনের মধ্যে 4 জন নীলকমল বাবু, বিশ্বজিৎ বাবু, বিপ্লব বাবু, দেবনারায়ণ বাবু বাদ দিলে আর একজন থাকছে, যার টিকিটের মধ্যে আরো 2 জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং তারা 2 জন ওই মানুষটির আত্মীয়। আপনি তার বাড়িতে ফোর্স পাঠিয়েছিলেন খোঁজ নেওয়ার জন্য? হ্যাঁ, গেছিল ফোর্স অনুযায়ী রিপোর্টও এসেছে। ওনার পরিচয়পত্রে থাকা ঠিকানায় উনি এখন আর থাকেন না। উনি গত মাসে এই বাড়িটি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছেন। তাহলে এখন ওখানে কারা থাকে? এখন ওই বাড়িতে নতুন এক পরিবার থাকে, তাদের কাছ থেকেই খোঁজ নিয়ে জানা গেছে 1 মাস আগে ওনারা এই বাড়িটি অনিল রায়ের কাছ থেকে কেনেন। আর কিছু জানতে পারা যায়নি? হ্যাঁ, জানা গেছে এই অনিল রায় নামক ব্যক্তিটির পরিবার বলতে কেউ ছিল না। তিনি একা এই বাড়িতেই থাকতেন। তাই কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তিনি এই বাড়িটি বিক্রি করতে চেয়েছেন, আর উনি বাড়িটি কিনেছেন। এছাড়াও তিনি পেশায় একজন কি বিজনেসম্যান ছিলেন, যদিও কিসের বিজনেস সেটা তিনি জানতেন না। আর ওনার পরিবার নেই বলতে ঠিক বুঝলাম না। এইখানেই তো রয়েছে আসল মজা। অনুবাবু, আপনার ছোড়া ঢিল কিন্তু ঠিক জায়গাতেই পড়েছে। বাড়িটি যিনি কিনেছেন তিনি এ ব্যাপারে সঠিক তথ্য দিতে না পারলেও আমরা সেই বাড়ির ঠিক পাশের বাড়িটায় জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি যে প্রায় 5 বছর আগে এক ট্রেন দুর্ঘটনায় মারা গেছে ওনার স্ত্রী এবং সন্তান।
ঠিক ট্রেন দুর্ঘটনা নয়, বরং বলা যেতে পারে ওনার স্ত্রী এবং সন্তানকে খুন করা হয়েছে। খুন? হ্যাঁ, খুন। একটি ট্রেনের কামরায় কোনো এক ঘটনার চক্রান্তে অনিল রায় ও তার স্ত্রী এবং সন্তান জড়িত হয়ে পড়ে, যার ফলে অনিল রায়ের 5 বছরের জেল হয় এবং ওনার স্ত্রী এবং সন্তান খুন হয়। কিন্তু ওনার জেলের সাথে খুনের কি সম্পর্ক? এই সম্পর্কটা প্রতিবেশী বলতে পারেননি, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। খুন বা জেল কেন হয়েছে সেসব বিষয়ে ওনারা আর কিছু জানেন না। যে বিষয়ে ওনারা জানেন না সেই বিষয় খুঁজে বার করাই যে আমাদের কাজ, বুঝলে সুভাষ? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু উনি ওখানে না থাকলেও কোথাও না কোথাও তো রয়েছে। আমরা ধোঁয়াশা থেকে আরো গভীরতম ধোঁয়াশার দিকে এগিয়ে চলেছি, যেখানে স্পষ্টভাবে কিচ্ছু দেখা যায় না। তবে অনুবাবু, এত ধোঁয়াশার মধ্যেও কিন্তু একটা আলোর দিশা পাওয়া গেছে। আলোর দিশা? তা কেমন আলোর দিশা? প্রতিবেশীদের থেকে খবর নিয়ে জানা গেছে ওনার মা সন্ধ্যা দেবী নাকি জীবিত আছেন, কিন্তু উনি আবার এখানে থাকেন না, থাকেন মালদায় ওনার নিজস্ব পৈতৃক শ্বশুর বাড়িতে। আর প্রতিবেশী হওয়ার সুবাদে সন্ধ্যা দেবীর ফোন নাম্বার ওনাদের কাছে ছিল, যেটি আমার ফোর্স সংগ্রহ করে এনেছে। বাহ, খুব ভালো কাজ করেছে ফোর্সটা। তাহলে এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত? সন্ধ্যা দেবীর ফোন নাম্বার ট্র্যাক করে লোকেশন জোগাড় করতে হবে এবং সেই লোকেশনে গিয়ে জাল পাততে হবে। মায়ের কাছে ছেলের খবর থাকবে না এই হতে পারে না। দুনিয়া ওলটপালট হয়ে গেলেও মা ঠিক ছেলের খবর রাখবেই, আর সেখান থেকেই আমাদের চালের গুটি সাজানো হবে। অর্ণবের কথা মতো ফোন নাম্বারটি ট্র্যাক করে লোকেশন জোগাড় করি। তার পরের দিন ফোর্স নিয়ে আমরা নিজেরা গেলাম মালদার একটি ছোট্ট গ্রামে, যেখানে সন্ধ্যা দেবীর পৈতৃক বাড়ি। ভাত পাতার জন্য আমাদের ওখানে থাকতে হবে, তাই বাড়ির পাশে অবস্থিত একটি বাড়িতে আইনি মারফত থাকার ব্যবস্থা করলাম এবং রটিয়ে দিলাম সেই বাড়িতে আমরা মালিকের আত্মীয় হয়ে এসেছি সুদূর বিদেশ থেকে। তাই মোটামুটি 1 মাস এই গ্রামের অতিথি হয়েই থাকব। বাড়িতে থাকার ব্যবস্থা পাকা হওয়ার পর খবর নেওয়া শুরু হলো সন্ধ্যা দেবীর পৈতৃক বাড়িতে ঠিক কতজন বা কে কে রয়েছে। খবর নিয়ে জানা গেল পৈতৃক বাড়িতে সন্ধ্যা দেবী ও তার একমাত্র বিশ্বস্ত চাকর রামু ছাড়া বর্তমানে আর কেউ থাকে না। আধুনিকতার যুগে সন্ধ্যা দেবীর ভাসুর দেওর যা সবাই নিজেদের কাজের সুবাদে শহরেই বসবাস করে, আর শ্বশুর শাশুড়ি গত হয়েছেন প্রায় অনেক বছর আগে। তাই পৈতৃক বাড়ি আঁকড়ে পড়ে রয়েছেন একমাত্র সন্ধ্যা দেবী ও তার দেখাশোনা করার দায়িত্বে রয়েছে তাদেরই বাড়ির বহু পুরনো বিশ্বস্ত রামু। একটি বহুতল বাড়িতে একা মানুষ বাস করে। একাকী জীবনে তার সাথে কথা বলার মানুষ নেই বললেই চলে। তাই সন্ধ্যা দেবীর একমাত্র কথা বলার সঙ্গী হয় পাশের বাড়ির প্রতিবেশী। সুখ দুঃখ সব কথাই বলেন সন্ধ্যা দেবীর সেই প্রতিবেশী বাড়ির একমাত্র বৌমা শ্যামলীর সাথে। সেই প্রতিবেশী শ্যামলী বৌদির থেকে জানা যায় অনিল অবিবাহিত জীবনে এই গ্রামের বাড়িতে মায়ের সাথে থাকলেও বিবাহিত হওয়ার পর চাকরির জন্য কলকাতায় থাকত। কলকাতায় অনিলের স্ত্রী এবং একটি কন্যা নিয়ে 3 জনের ছোট্ট সংসার ছিল, কিন্তু সেই সংসারে সুখ শান্তি বেশি দিন রইল না। 5 বছর আগে স্ত্রী এবং সন্তান খুন হয় একটি ট্রেনের কামরায় এবং পাচারকারী অপরাধে অনিলের জেল হয় 5 বছর। 5 বছর সশ্রম কারাদণ্ডে থাকার পর অনিল রায়ের মুক্তি হয়, কিন্তু মুক্তির পর সে তার পৈতৃক বাড়িতে ফিরে না এবং কলকাতার বাড়িটিও সে বিক্রি করে দিয়েছে, সাথে তার ব্যবসাটাও। বর্তমানে সে কোথায় আছে সেই বিষয়ে তার মা কিছুই জানে না। এত কিছু খবর জানার পর অর্ণব শ্যামলী বৌদিকে বলেন, বৌদি, এই কেস সলভ করার জন্য আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। আপনি এবং আপনার স্বামী যদি সাহায্য করেন তাহলে আমরা বড় উপকৃত হব। হ্যাঁ, অবশ্যই। আমরা আপনাদের থেকে এত বড় সত্যি জেনেছি। 2টো মানুষ খুন হয়ে গেল, বাকি মানুষদের প্রাণ বাঁচানোর জন্য যদি
আমাদের সাহায্য আপনাদের কোনো কাজে লাগে, আপনাদের সামান্যতম উপকার হয়, তাহলে আমরা নিশ্চয়ই সাহায্য করতে রাজি আছি। তবে কি জানেন তো, আমরা একা তো কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা ফুল টিম ফোর্স আপনাদের পাশে আছি। আমাদের ইনস্ট্রাকশন মতো আপনারা শুধু কাজ করবেন এবং এর দরুন আপনারা আপনাদের প্রাপ্য মজুরি পাবেন। শ্যামলীর স্বামী রূপকবাবু রাজি হন। তিনি বললেন, হ্যাঁ বলুন, তাহলে আমাদের কি করতে হবে? যেভাবেই হোক আপনাদের জানতে হবে সন্ধ্যা দেবী কিভাবে অনিলের সাথে যোগাযোগ করে। হ্যাঁ, একদম ঠিক। তার কারণ যত যাই হোক না, মা ছেলের খবর জানে না এটা কখন হতে পারে না। নিশ্চয়ই কোনো যোগাযোগ তাদের মধ্যে রয়েছে, আর সেই গোপনীয়তাটাই আমাদের জানতে হবে। ঠিক ধরেছেন একদম। আচ্ছা শ্যামলী বৌদি, আপনি তো ওদের বাড়িতে প্রায়শই যান। আপনি কি ওদের বাড়িতে কোনো টেলিফোন আছে এমন কিছু লক্ষ্য করেছেন? হ্যাঁ, আছে তো একটা টেলিফোন। আপনাকে সেই টেলিফোনটি যে কোনো প্রকারে আমাদের হাতে এনে দিতে হবে, বা আমাদেরকে সুযোগ করে দিতে হবে ওই বাড়িতে ঢুকে টেলিফোনের কাছাকাছি যাওয়ার। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। শুধু একটু ভাবার সময় দিন, আমি আপনাদেরকে বলে দেব কিভাবে সম্ভব। পরের দিন শ্যামলী বাগানে কিছু কাজ করছিল। তখন অর্ণব শ্যামলীকে ডাকলো, বৌদি, আপনি সময় পেলে একটু ঘরে আসতে পারবেন? হ্যাঁ দাদা, আসছি। কিছুক্ষণ পর শ্যামলী বৌদি ঘরে এলো। তখন আমরা সবাই একজোট হয়ে বসে আলোচনা করছিলাম। শ্যামলী বৌদি আসার পর অর্ণব ওনাকে বলল, বৌদি, আপনি একটা কাজ করতে পারবেন? হ্যাঁ দাদা, অবশ্যই পারবো। আপনি বলুন, কি কাজ? সন্ধ্যা দেবীর বাড়িতে যে টেলিফোন লাইনের তারগুলো আছে, সেই তারগুলোর মধ্যে একটা তার আপনাকে কেটে দিতে হবে। টেলিফোন লাইনে তার কেটে দেবো? কিন্তু তাতে কিভাবে কোনো তথ্য জানা যাবে? উনি বয়স্ক মানুষ, বাড়িতে একা থাকেন। ছেলের সাথে যোগাযোগের রাস্তা বলতে ওই একটাই টেলিফোন। তাও সেই ফোনের লাইনের তার যদি কেটে যায়, তাহলে তার সেই রাস্তাও বন্ধ হয়ে যাবে। কিছুতেই উনি সেটা চাইবেন না। তাই উনি বাধ্য হয়ে টেলিফোন সারানোর জন্য মিস্ত্রি ডাকবেন, আর সেই মিস্ত্রিটাই হবে সুভাষ। আচ্ছা, আমি বুঝেছি দাদা। আমি এবার সবটা বুঝতে পারছি। আপনি না একদম চিন্তা করবেন না, হয়ে যাবে, সব হয়ে যাবে। শুধু একটু সময় লাগবে। সময় লাগলেও কাজটা যেন ঠিক হয়, শুধু এইটুকুই দেখবেন। তারপর শ্যামলী বৌদি অর্ণবের কথা অনুযায়ী প্রতিদিনের মতো সন্ধ্যা দেবীর বাড়িতে বেলায় রান্নাবান্না সেরে গল্প করতে যান এবং প্রায় 1.5-2 ঘন্টা পর ফিরে আসেন। আমরা ততক্ষণ চাতক পাখির মতো বসেছিলাম শ্যামলী বৌদির থেকে কাজটি সঠিকভাবে হয়েছে কিনা সেটা জানার জন্য। দাদা, আসতে পারি ভেতরে? হ্যাঁ, ভেতরে আসুন বৌদি, আমরা আপনার অপেক্ষাতেই রয়েছি। বলুন, জাস্ট আপনি ঠিক মতো করতে পেরেছেন তো? আপনার কোনো চিন্তা নেই, আমি কাজটা সঠিকভাবে করে এসেছি। টেলিফোন লাইনের একটা তার আমি কেটে দিয়েছি। আজ বিকেলের মধ্যেই আশা করি উনি আমার বাড়িতে আসবেন। ওনার সেরকম আপনজন এখানে কেউ নেই, একমাত্র আমি বাদে। তাই আমার কাছে কোনো পরামর্শ চাইতে উনি আসবেনই। ঠিক আছে, কিন্তু ওনার বিশ্বস্ত চাকর মানে রামু, সে দেখতে পায়নি তো? আপনি সবার গোপনে কাজটি সেরেছেন তো? আরে না, রাম কাকু দেখতে পাইনি। রাম কাকু সেই সময় বাজারে গিয়েছিল, আর জেঠিমা তো ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলেন। সেই ফাঁকেই তো আমি তারটা কেটে দিয়েছি। তাই কোনো চিন্তা করবেন না, কেউ কিচ্ছু জানতে পারেনি। ঠিক আছে। তখন দুপুর প্রায় 1টা হবে। শ্যামলী বৌদির আন্দাজটাই ঠিক, বিকেলও করায়নি। সন্ধ্যা দেবী নিজে শ্যামলী বৌদির বাড়িতে এসেছেন টেলিফোনের লাইনের তার কেটে গেছে এটি জানাতে এবং পরামর্শ নিতে কি করা যায়। তখন শ্যামলী বৌদি অর্ণবের শিখিয়ে দেওয়া কথাগুলোই সন্ধ্যা দেবীকে বললেন, আরে জেঠিমা, তুমি কোনো চিন্তা করো না। আমার স্বামী রূপকের পরিচিত একজন লোক আছেন যিনি টেলিফোন সারান। উনি আসুন, আমি ওনাকে বলবো, সে মিস্ত্রির সাথে তোমার যোগাযোগ করে দেবে। ঠিক আছে বৌমা, তুমি তাই বলো, আমি নিশ্চিন্ত হলাম। তার পরের দিন আমি মিস্ত্রি সেজে সন্ধ্যা দেবীর বাড়িতে যাই। আমাকে পরিচয় করিয়ে দিতে যান শ্যামলী বৌদির স্বামী রূপকবাবু।
আমি সন্ধ্যাদেবীকে বোঝাই টেলিফোনটি সারানোর জন্য আমাকে আমাদের গোডাউনে নিয়ে যেতে হবে। তার কারণ